ওয়েলকাম টু SMS স্ট্র্যাটেজি মিন্স সাকসেস। তো আজকে আমরা ইভিএসের যে সাবজেক্টিভ পার্টটা রয়েছে অর্থাৎ পেডাগজি বাদ দিয়ে যে জায়গা থেকে কোয়েশ্চেন আসে 15 নম্বরের, তো সেই জায়গাটাকে নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা ইভিএসের আমরা একটা টোটাল কম্প্যাক্ট একটা সিলেবাস রেডি করেছি, যেটা হচ্ছে আমি বিগত কয়েক বছরের প্রশ্ন ঘেঁটে দেখেছি, যেখান থেকে আমি দেখেছি কোয়েশ্চেন বেশি আসে, যেমন হচ্ছে বাস্তুতন্ত্র অর্থাৎ ইকোলজি, ওজোন স্তর, তারপর দূষণ, জীববৈচিত্র্য, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি। তো এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে। তো এই পার্টিকুলার যে চ্যাপ্টারগুলোর ওপর থেকে আমরা বেশ কিছু প্রশ্ন কিন্তু সলভ করব। ঠিক আছে, এই বেশ কিছু প্রশ্ন সলভ করব এবং তার মধ্যে থেকেই সমস্ত আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, এর মধ্যেই সমস্ত আমরা কোয়েশ্চেন অ্যান্সার যা থাকবে আশা করছি কভার আপ করে ফেলব। এবং তার সাথে সাথে আমরা যেটা করব, ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে পাঠ্য বই রয়েছে ইভিএসের, তো সেইগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে এমসিকিউ টাইপের কোয়েশ্চেনের মাধ্যমে আলোচনা করে দেবো। তো দেখো, আজকে দেখা যাক। আজকে হচ্ছে আমরা ইকোলজি অর্থাৎ আমরা কিন্তু বাস্তুতন্ত্র নিয়ে আজকে আমরা ইকোলজি বা ইকোলজি ও ইকোসিস্টেম নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো আমরা প্রথমেই জানবো ইকোলজি কাকে বলে। ইকোলজি হচ্ছে বাসস্থান সম্পর্কে জ্ঞান বা অধ্যয়নকে আমরা বলি ইকোলজি। তাহলে ইকোলজি আমরা কাকে বলবো? বাসস্থান সম্পর্কে জ্ঞান বা অধ্যয়নকে আমরা বলি ইকোলজি। এই ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল কিন্তু ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন, এবং ইকোলজি শব্দের অর্থ হচ্ছে বাসস্থান সম্পর্কে জ্ঞান বা অধ্যয়ন। কোনো স্থানের জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উদ্ভূত অবস্থাকে কি বলে? ঠিক আছে, তো এই উদ্ভূত অবস্থাকে আমরা কি বলবো? বলছে যে কোনো স্থানের জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উদ্ভূত অবস্থাকে আমরা বলি বাস্তুতন্ত্র। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বাস্তুতন্ত্র। পরের কোয়েশ্চেন, পুষ্টি স্তর অনুসারে মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? আমরা জানি মানুষ সর্বভোগ শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে জীবগোষ্ঠী এবং পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আমরা বলি বাস্তুতন্ত্র। পুষ্টি স্তর অনুযায়ী মানুষ সর্বভোগ শ্রেণীর অন্তর্ভুক্ত। স্বাভাবিক বিয়োজকের উদাহরণ কি? স্বাভাবিক বিয়োজকের উদাহরণ হলো ব্যাকটেরিয়া ও ছত্রাক হলো স্বাভাবিক বিয়োজকের উদাহরণ। স্বাভাবিক বিয়োজকের উদাহরণ আমরা দেখব ব্যাকটেরিয়া এবং ছত্রাক। পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে কি বলা হয়? পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলোকে আমরা বলি জীবমণ্ডল। একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে? একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে বলা হয় অটো ইকোলজি। একটি নির্দিষ্ট প্রজাতির হলে সেটাকে আমরা বলবো অটো ইকোলজি, নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান। এবার যদি আমরা বলি নির্দিষ্ট অঞ্চলের কথা, একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায়ের বাস্তুসংস্থান সম্পর্কিত যখন আলোচনা বলবো, তখন আমরা কিন্তু তাকে বলবো সিন ইকোলজি। নির্দিষ্ট অঞ্চল হলে সিন ইকোলজি, আর নির্দিষ্ট প্রজাতি হলে সেটা হয়ে যাবে অটো ইকোলজি। বলছে যে পরিবেশে এক বা একাধিক জীব প্রজাতি প্রাকৃতিক, রাসায়নিক ও আপেক্ষিক অবস্থার মধ্যে সুস্থভাবে পারস্পরিক দেওয়া নেওয়ার ভিত্তিতে বেঁচে থাকে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটেট। ঠিক আছে, যেখানে পারস্পরিক দেওয়া নেওয়া থাকে। ওকে, তারপর আমরা চলে আসবো কোয়েশ্চেন নম্বর 8-এ, যেখানে বলছে বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে শক্তির প্রবাহকে কি বলা হয়? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এনার্জি বায়োটিক্স। এখানে বায়ো এনার্জেটিক্স অনেকগুলো অ্যান্সার আছে যেগুলো গুলিয়ে দেওয়ার মতো, কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এনার্জি বায়োটিক্স। বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে শক্তির প্রবাহকে আমরা বলবো এনার্জি। এখানে শক্তি যেহেতু আছে, আমরা শক্তি প্রথমেই ভাবো, শক্তিটা প্রথমে থাকবে, শক্তির কথা আছে, শক্তি প্রথমে থাকবে, এনার্জি বায়োটিক্স, এনার্জি প্রথমে, তারপর হচ্ছে বায়োটিক্স, এনার্জি বায়োটিক্স। বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে কী বলা হয়? বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে বলা হয় ফেনোলজি। উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে বলা হয় ফেনোলজি। উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে আমরা কি বলি? বলি ফেনোলজি। ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেন কে? ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেন ট্যান্সলে। উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে বলি আমরা ফেনোলজি, আর ইকোলজিক্যাল পিরামিড সর্বপ্রথম
প্রবর্তন করেছিলেন ট্যান্সলে। আর আগে আমরা দুটো জিনিস জানলাম নতুন, সেটা হচ্ছে নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে বলি অটোইকোলজি, আর নির্দিষ্ট অঞ্চলের হলে সেটাকে আমরা বলি সিনিকোলজি। ইকোলজিক্যাল পিরামিড হচ্ছে ট্যান্সলে। ঠিক আছে। জীবভরের একক কী? জীবভরের একক হচ্ছে কিলোগ্রাম। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের এককে কী বলা হয়? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের এককে আমরা দেখেছি শক্তির এখানে একক হয়ে যাবে কিলো ক্যালোরি। এলটোনিয়ান পিরামিড কি? এলটোনিয়ান পিরামিড হলো শক্তির পিরামিড। এলটোনিয়ান পিরামিড হলো শক্তির পিরামিড। এলটোনিয়ান পিরামিড হলো শক্তির পিরামিড। স্ট্যান্ডিং ক্রপ বলতে কি বোঝায়? স্ট্যান্ডিং ক্রপ বলতে বোঝায় বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীব, তাকে আমরা বলি 14 নম্বর কোয়েশ্চেন স্ট্যান্ডিং ক্রপ। স্ট্যান্ডিং ক্রপ বলতে বোঝায় বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীবকে আমরা বলি স্ট্যান্ডিং ক্রপ। ওকে, তো বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীবকে আমরা বলি স্ট্যান্ডিং ক্রপ। সুন্দরবনের বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী হলো, তাহলে সুন্দরবনের বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী কি? একটি প্রাণী হচ্ছে বাঘ, আমরা জানি। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে কি বলা হয়? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে আমরা বলি জৈব বিস্তার। পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটা? পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হলো সমুদ্রের বাস্তুতন্ত্র। যে বাস্তুতন্ত্রে জীবভর বেশি হয় সেটা কোথায়? জঙ্গল। যে বাস্তুতন্ত্রে জীবভর বেশি হয় সেটা হচ্ছে জঙ্গল। আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিতের হারকে বলা হয় রূপান্তরের হারকে বলা হয় মোট প্রাথমিক উপাদান। আলোক শক্তির রাসায়নিক শক্তিতে মানে হচ্ছে যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আলোক শক্তি তার পাতায় ক্লোরোফিলের মাধ্যমে কী করে? ওটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, সেটাকে আমরা বলি মোট প্রাথমিক উপাদান। ঠিক আছে। সূর্য থেকে আসা একক শক্তির যতটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদক স্তরে আবদ্ধ হয় সেটা হচ্ছে 0.1%। 0.1% কিন্তু খাদ্য শক্তি হিসাবে এটা কিন্তু আবদ্ধ করতে পারছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদক স্তরে। ডেট্রিটাস কনজিউমার বা কক্ষর ভক্ষক। ঠিক আছে। ডেট্রিটাস কনজিউমার বা কর্কর ভক্ষক। এই কর্কর ভক্ষকের উদাহরণ কি? নিমাটোড। ডেট্রিটাস কনজিউমার। ওকে, এই ডেট্রিটাস কনজিউমার বা কর্কর ভক্ষকের উদাহরণ হচ্ছে নিমাটোড। মনে রাখতে হবে, এই নিমাটোড হচ্ছে সঠিক অ্যান্সার। ডেট্রিটাস কনজিউমার। খাদ্য শৃঙ্খলের যে স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি, জীবের সংখ্যা সর্বোচ্চ বেশি সেটা হবে উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি, কারণ হচ্ছে সবুজ গাছপালা এটাই কিন্তু সবথেকে বেশি রয়েছে। তো খাদ্য শৃঙ্খলের সূচনা হয় কখন? খাদ্য শৃঙ্খলের সূচনা হয় কিসের মাধ্যমে? সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু খাদ্য শৃঙ্খলের সূচনা হয়। এরপর থেকে কিন্তু খাবার মানে খাদ্যগুলো এক থেকে অপরের খাদ্য শৃঙ্খল অনুযায়ী ট্রান্সফার হয়। তারপরে কোয়েশ্চেন ফান্ডামেন্টালস অফ ইকোলজি বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন ওডাম লিখেছেন ফান্ডামেন্টালস অফ ইকোলজি বইটি লিখেছেন ওডাম। ব্যাকটেরিয়া হলো মৃতজীবী জীব, অর্থাৎ মৃতজীবী জীব, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। কোনো পচা গলা দেহের ওপর সে কিন্তু বাস করে, সে তার নিজের খাদ্য অন্বেষণ করে। এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাব। তারপরে কোয়েশ্চেন হচ্ছে স্বর্ণলতা এবং উকুন হলো মৃতজীবী জীব, জৈব যৌগজীবী জীব, পরজীবী জীব, আলোকজীবী জীব। কোনো জীবন্ত প্রাণীর দেহে বসবাস করে যদি তার থেকে খাদ্য সংগ্রহ করে সেটা হচ্ছে পরজীবী জীব, অর্থাৎ স্বর্ণলতা এবং উকুন। মানুষ হচ্ছে জৈব যৌগজীবী জীব। মৃতজীবী, পরজীবী, আলোকজীবী এই তিনটে কিন্তু হবে না, আমরা দেখি বুঝতে পারছি। তাহলে একটাই অপশন পড়ে থাকে, যেটা হচ্ছে জৈব যৌগজীবী জীব, সেটা হচ্ছে মানুষ, জৈব যৌগজীবী। সবুজ উদ্ভিদ কি? সবুজ উদ্ভিদ আলোকজীবী জীব। সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সূর্যালোকের কোন কণা শোষণ করে? সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সালোক সংশ্লেষের সময়। নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া কি? নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো অ্যাজিটোব্যাক্টর। নাইট্রোজেন স্থিতি করে এমন একটি ব্যাকটেরিয়া হচ্ছে কি? অ্যাজিটোব্যাক্টর। নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া অ্যাজিটোব্যাক্টর। বিজ্ঞানীদের মতে পৃথিবী একটি অখণ্ড বাস্তুতন্ত্র। বিজ্ঞানীদের মতে তাহলে পৃথিবী কি? একটা অখণ্ড বাস্তুতন্ত্র হচ্ছে পৃথিবী। এবং নাইট্রোজেন স্থিতিকারী এবং একটি ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজিটোব্যাক্টর।
পৃথিবীকে অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে কী বলা হয়? পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে বলা হয় ফনা। ঠিক আছে, একত্রে বলা হচ্ছে ফনা। উদ্ভিদের পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীনস্থ সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে কী বলা হয়? ফনা এবং ফ্লোরা। আমরা ছোটোবেলায় পড়েছিলাম, ফ্লোরা হচ্ছে উদ্ভিদ গোষ্ঠীকে বলে এবং ফনা হচ্ছে সমস্ত প্রাণী গোষ্ঠীকে বলে। নিম্নলিখিত কোনটিকে খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক বলা হয়? সাংগঠনিক একক বলা হয় ট্রপিক লেভেল বা পুষ্টি স্তরকে। পুষ্টি স্তর বা ট্রপিক লেভেলকে আমরা বলি খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক, সেটা হচ্ছে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর। নিম্নলিখিত কোনটিকে খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক বলা হয়? তাহলে সঠিক উত্তর সেটা হয়ে যাবে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর। সেটাকে আমরা বলি ট্রপিক লেভেল বা পুষ্টি স্তরকে আমরা কি বলি? আমরা বলি খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক। কোন অরণ্যে সুন্দরী প্রজাতির গাছ দেখা যায়? সুন্দরী প্রজাতির গাছ দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে। যেটা কোথায় দেখা যায়? যেটা সাধারণত দেখা যায় সুন্দরবন অঞ্চলে, ম্যানগ্রোভ অরণ্যে। কলসপত্রী গাছ কোথায় দেখা যায়? কলসপত্রী গাছ দেখা যায় উত্তর পূর্ব ভারতে। তো সুন্দরী প্রজাতির গাছ দেখা যায় ম্যানগ্রোভ অঞ্চলে, কলসপত্রী গাছ দেখা যায় উত্তর পূর্ব ভারতে। পুকুরের বাস্তুতন্ত্রে সবচেয়ে নিচের বা সবচেয়ে গভীরে থাকা স্তরটিকে কী বলে? পুকুরের বাস্তুতন্ত্রে সবচেয়ে নিচে বা সবচেয়ে গভীরে থাকা স্তরটাকে বলা হয় প্রোফাউন্ডাল অঞ্চল। মানে অ্যাকচুয়ালি এটা প্রোফাউন্ডাল, ঠিক আছে? প্রোফাউন্ড মানে গভীর, সেই প্রোফাউন্ডাল অঞ্চলে সেটাই হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রের সবচেয়ে নিচে বা সবচেয়ে গভীরে থাকা স্তর। ইকোলজি শব্দটি কোন দুটি শব্দ থেকে এসছে? ইকোলজি শব্দটি এসছে ওইকস এবং লোগোস। ওইকস এবং লোগোস থেকে এসছে ইকোলজি শব্দটি। এর পরের কোয়েশ্চেন, প্রাথমিক গৌণ এবং প্রগৌণ খাদকের ভিত্তি কী? খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী কিন্তু এদেরকে ভাগ করা যায়। পিরামিড, খাদ্যাভ্যাস, খাদ্যকের আকার আয়তন কিন্তু নয়। তাহলে এখানে সবকটাই থাকবে। পরপর কোয়েশ্চেন দেখো, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। প্রাথমিক গৌণ এবং প্রগৌণ খাদকের ভিত্তি কী? প্রাথমিক গৌণ এবং প্রগৌণ খাদকের ভিত্তি হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী। এরপরের কোয়েশ্চেন হচ্ছে দেখো, তৃণভোজী, মাংসাশী, সর্বভুক এগুলো কিন্তু খাবারের প্রকার, খাবারের অভ্যাস। তো এই খাবারের অভ্যাস অনুযায়ী কিন্তু এটা আমরা যদি ভাগ করি তাহলে দেখব তৃণভোজী, মাংসাশী এবং সর্বভুক। তাহলে এটা কিন্তু খাদ্যাভ্যাস অনুযায়ী এর মানে কি বলবো, খাদ্যাভ্যাস অনুযায়ী এদের পরিবর্তন, এদের স্টেজেস, রাইট? তাহলে তৃণভোজী, মাংসাশী এবং সর্বভুক খাদকের ভিত্তি কী হয়ে যাবে? খাদ্যাভ্যাস অনুযায়ী। এবার বৃহৎ খাদক, অনুখাদকের কিসের ভিত্তিতে আলাদা করা হয়? বৃহৎ খাদক, অনুখাদক এদেরকে আলাদা করা যায় খাদ্যের আকার এবং আয়তন অনুযায়ী। ঠিক আছে, এখানে তিনটে তাহলে আমরা পড়লাম। একটা হচ্ছে কি প্রাথমিক গৌণ প্রগৌণ খাদকের ভিত্তি হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী, তৃণভোজী, মাংসাশী, সর্বভুক খাদকের ভিত্তি হচ্ছে খাদ্যাভ্যাস অনুযায়ী, এবং সর্বশেষ সেটা হচ্ছে বৃহৎ খাদক, অনুখাদকের যেটা ভাগ সেটা কিন্তু আমরা দেখব খাদকের আকার এবং আয়তন অনুযায়ী। আলোকজীবী বা ফটোট্রপরা হলো উৎপাদক। আলোকজীবী বা ফটোট্রপ এরা হলো উৎপাদক। ঠিক আছে, ডেট্রিটাস বলতে কী বোঝায়? ডেট্রিটাস বলতে বোঝায় বিয়োজক। ডেট্রিটাস বলতে বোঝায় বিয়োজক। ডেট্রিভোর কাকে বলা হয়? ডেট্রিভোর বলা হয় ডেট্রিবাস হচ্ছে, যেমন এক্সাম্পল হচ্ছে কি? এক্সাম্পল হচ্ছে নিমাটোড। ডেট্রিটাস হচ্ছে একটা বিয়োজক, তার এক্সাম্পল হচ্ছে নিমাটোড, যেটা আমরা প্রথমেই একদম পড়েছিলাম। আর ডেট্রিভোর যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা বিয়োজক। সৌরশক্তি কি? সৌরশক্তি হলো ভৌত উপাদান। অক্সিজেন কি? অক্সিজেন হচ্ছে ভৌত উপাদান। অজৈব উপাদান না জৈব উপাদান? অক্সিজেন হচ্ছে অজৈব উপাদান, মনে রাখতে হবে অক্সিজেন হচ্ছে অজৈব উপাদান। প্রোটিন কী ধরনের? গ্যাসগুলো সমস্ত হচ্ছে অজৈব উপাদান। ভৌত উপাদান হচ্ছে জল, বায়ু, মাটি, এগুলো সমস্ত হচ্ছে ভৌত উপাদান। ঠিক আছে, তো অক্সিজেন হয়ে গেল অজৈব উপাদান। প্রোটিন কী ধরনের উপাদান? প্রোটিন হলো জৈব উপাদান। প্রোটিন কী ধরনের উপাদান? প্রোটিন হচ্ছে একটি জৈব উপাদান। ফসফরাস ও ক্যালসিয়াম কী জাতীয় উপাদান? ফসফরাস এবং ক্যালসিয়াম এটা আমরা দেখব অজৈব উপাদান। প্রোটিন হচ্ছে জৈব উপাদান, কিন্তু ফসফরাস, ক্যালসিয়াম এগুলো কিন্তু অজৈব উপাদান। ওকে, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, প্রোটিন এগুলো সমস্ত কিন্তু জৈব উপাদানের মধ্যে আসছে, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ভিটামিনগুলো। এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো সমস্ত জৈব উপাদান। ফসফরাস, ক্যালসিয়াম এটা কিন্তু অজৈব উপাদান। তাপমাত্রা ও আর্দ্রতাকে কী বলা হয়? তাপমাত্রা, আর্দ্রতাকে বলা হয়, ওই তো বললাম জল, মাটি, বায়ু এগুলো সমস্ত কিন্তু ভৌত উপাদানের মধ্যে আসছে। যে খাদ্য যোগান দেয় তাকে কী বলা হয়? যে খাদ্য যোগান দেয় তাকে বলা হয় ট্রফ। ট্রপ। যে খাদ্য যোগান দেয় তাকে আমরা বলি ট্রফ। ঠিক আছে, এখানে কিছু সংক্ষিপ্ত কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা দেখে নেব। কে প্রথম বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন? প্রথমেই আমি একদম ক্লাস শুরুর প্রথমেই মাথায় লেখা ছিল। ঠিক আছে, সেটা হচ্ছে ট্যান্সলে। সঠিক উত্তর হয়ে যাবে ট্যান্সলে।
তো এটা আমরা প্রথমেই করেছিলাম, এটা হচ্ছে ট্যান্সলের সঠিক উত্তর। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেছেন। আর আর্নেস্ট হেগেলের কথা যদি বলা হয় তাহলে দেখব আমরা ইকোলজি কথাটি প্রথম ব্যবহার করেছেন। ইকোলজি শব্দটি ব্যবহার করেছেন হেগেল, আর্নেস্ট হেগেল। আর ইকোসিস্টেম সেটা কিন্তু ব্যবহার করেছেন ট্যান্সলে। ইকোসিস্টেম এইভাবে আমি মনে রেখেছি, তোমরা যে কোনোভাবে মনে রাখতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। আর আমাকে জানিও কমেন্টসে যে তোমরা কীভাবে মনে রেখেছো। ইকোসিস্টেমের দন্তেশ্ব যেহেতু সিস্টেম দন্তেশ্ব আছে আর ট্যান্সের দন্তেশ্ব আছে, সেইভাবে আমি ইকোসিস্টেমটা মনে রেখেছি। তাহলে ওটা বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই কিন্তু হেকেল। তাহলে ইকোলজি লয়ের সঙ্গে হেকেলের ল, ঠিক আছে। ইকোলজি হচ্ছে হেকেল, আর হচ্ছে ইকোসিস্টেম হচ্ছে ট্যান্সলে। বনভূমি এলাকার খাদ্য শৃঙ্খলের উদাহরণ কি? উদ্ভিদ, হরিণ, বাঘ। গ্রেজিং খাদ্য শৃঙ্খলের উদাহরণ হচ্ছে ডাঙায় কী হয়? উদ্ভিদ, হরিণ, বাঘ। আর জলে হলে উদ্ভিদ, পতঙ্গ, মাছ, বক। পুষ্টির গঠন বা ট্রফিক গঠন কাকে বলে? জীবগোষ্ঠীর বিভিন্ন স্তরের সমবেত বা সম্মিলিত গঠনকে পুষ্টির গঠন বা ট্রফিক গঠন বলা হয়। উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বলতে কী বোঝায়? প্রতি একক সময়ে ও প্রতি একক আয়তনে যে হারে বা যে পরিমাণে জৈব পদার্থ উৎপন্ন হয় তাকে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বলে। মাটিতে নাইট্রোজেন ধরে রাখতে পারে বা স্থায়ী করতে পারে এমন একটি ব্যাকটেরিয়ার নাম ছোটো থেকে পড়ে আসছি আমরা, উত্তর হবে রাইজোবিয়াম। জীবের শ্বসনের ফলে কী গ্যাস উৎপন্ন হয়? জীবের শ্বসনের ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। কোন ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে? অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে নাইট্রোসোমোনাস। অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে নাইট্রোসোমোনাস। অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে নাইট্রোসোমোনাস। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাকে বলা হয়? যে ব্যাকটেরিয়াগুলি মাটির নাইট্রেট যৌগকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করে। মাটির নাইট্রেট যৌগকে ডিরেক্ট তো নাইট্রোজেন হয় না, ডিরেক্ট নাইট্রোজেন হয় না, মাটিতে নাইট্রেট যৌগ থাকে, সেটাকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ঠিক আছে। একটি বিয়োজক শ্রেণীর জীবের উদাহরণ দাও। বিয়োজক শ্রেণীর জীব হচ্ছে ব্যাকটেরিয়া বা অ্যাক্টিনোমাইসিটিস অথবা ছত্রাক। এগুলো সমস্ত কিন্তু বিয়োজক শ্রেণীর জীব। স্বভোজী জীব বা উৎপাদক শ্রেণীর একটি জীবের উদাহরণ কি? আমরা জানি শৈবাল, সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। একটি খাদক শ্রেণীর জীবের উদাহরণ। খাদক শ্রেণীর জীবের উদাহরণ এগুলো খুবই ইজি: গরু, ছাগল, ভেড়া। তৃণভোজী খাদক, মাংসাশী খাদক হচ্ছে বাঘ, সিংহ, এবং সর্বভোগ খাদক হচ্ছে মানুষ। এবার চলে আসছি পদার্থের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তিতে কী বলা হয়? পদার্থের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তিকে আমরা বলি স্থিতিশক্তি। শক্তি কোন এককের সাহায্যে মাপা হয়? শক্তি মাপা হয় জুল একক বা ক্যালোরি এককে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি? প্রথম সূত্রটি হচ্ছে শক্তি অবিনশ্বর, অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত বা স্থানান্তরিত হতে পারে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি? বলছে যে পরিমাণ শক্তি কাজে লাগে তা পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয়, আর বাকিটা অব্যবহারযোগ্য তাপ শক্তিতে রূপান্তরিত। অর্থাৎ যে কোনো কাজে শক্তির 100 ভাগই কাজে লাগে না, অর্থাৎ 100 ভাগই শক্তিকে সাশ্রয় করা যাচ্ছে না। জুপ্লাঙ্কটন কাকে বলা হয়? জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের জুপ্লাঙ্কটন বা প্রাণী প্লাঙ্কটন বলা হয়। জুপ্লাঙ্কটন হচ্ছে জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের, আর ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে আণুবীক্ষণিক উদ্ভিদ। ওকে, জুপ্লাঙ্কটন সেটা হচ্ছে আণুবীক্ষণিক জীবদের বলা হয় জুপ্লাঙ্কটন, আর ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে প্লাঙ্কটন। জু মানে হচ্ছে, এখানে ভাবতে হবে জু মানে হচ্ছে যে চিড়িয়াখানা, সেখানে প্রাণীরা থাকে, তো সেই প্লাঙ্কটন হচ্ছে প্রাণীরা থাকে, যেটা জলে ভাসমান প্রাণী আণুবীক্ষণিক, এবং জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদকে আমরা বলবো ফাইটোপ্লাঙ্কটন। লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম কাকে বলে? বলছে সমসাময়িক অন্যান্য জীব অবলুপ্ত হলেও যে সমস্ত জীব সুদূর অতীতে সৃষ্টি হয়ে কোনো পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে আছে সেই সমস্ত জীবকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে। যেমন স্পেলোডেন, লিমিউলাস এগুলো কিন্তু অপশানে থাকতে পারে। স্পেলোডেন, লিমিউলাস এগুলো কিন্তু জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। আলোক বিশ্লেষণ কাকে বলে? আলোক বিশ্লেষণ কাকে বলে? সূর্যালোকের উপস্থিতিতে যে প্রক্রিয়া সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে, হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে তাকে আমরা বলছি আলোক বিশ্লেষণ। তার আলোক বিশ্লেষণ হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে যে প্রক্রিয়ায় সক্রিয় ক্লোরোফিল কী করে জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিলে ভেঙে দেয় তাকে আমরা বলি আলোক বিশ্লেষণ। পরিব্যক্তি বা মিউটেশন কাকে বলা হয়? জীবকোষের প্রোটোপ্লাজমের রাসায়নিক সংগঠনের আকস্মিক পরিবর্তন ঘটিয়ে নতুন কোনো প্রজাতির সৃষ্টিকে পরিব্যক্তি বা মিউটেশন বলা হয়। তাহলে প্রোটোপ্লাজমের রাসায়নিক সংগঠনের আকস্মিক পরিবর্তন ঘটিয়ে নতুন কোনো প্রজাতির সৃষ্টিকে, ভালো করে বুঝতে হবে, নতুন কোনো প্রজাতির সৃষ্টি হতে হবে এই প্রোটোপ্লাজমের রাসায়নিক সংগঠনে পরিবর্তন ঘটে, তাকে আমরা বলি পরিব্যক্তি বা মিউটেশন। প্রজাতি বা স্পিসিস বলতে কি বুঝি? জীব থেকে জননগতভাবে আলাদা এবং জীবতত্ত্ব অনুসারে স্বতন্ত্র এমন কতগুলি জীবের সমাহারকে বলা হয় প্রজাতি বা স্পিসিস। জীব
ব্যাকটেরিয়া এগুলো খুব একটা লাগে না, ঠিক আছে। ব্যাকটেরিয়া কী কী আমাদের একটু জেনে রাখতে হবে। ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত হয়, এককোষী, সরল, ঠিক আছে। পরজীবী আমরা জানি যেগুলো হচ্ছে পরের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে, যেমন কৃমি। ভেক্টর কাকে বলে? ভেক্টর হচ্ছে যে সেই সমস্ত, ভেক্টরটা একটু দেখে নেবে, যে সমস্ত বাহক পরজীবী বা রোগ জীবাণু বহন করে এবং এক পোষক থেকে অন্য পোষকে বিস্তার করে তাকে বলা হয় ভেক্টর। যেমন মশা হলো ম্যালেরিয়া, ফাইলেরিয়া প্রভৃতি রোগের ভেক্টর। বাষ্পমোচন, বাষ্পীভবন এগুলো আমরা জানি। পেস্ট কাকে বলে? পেস্ট একবার দেখে নিই। যে সমস্ত ক্ষতিকারক জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের ক্ষতি করে, বিশেষত গৃহপালিত জীবজন্তু, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উদ্ভিদের ক্ষতি করে, তাদেরকে পেস্ট বলে। যেমন প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক, কীটপতঙ্গ। সামাজিক পতঙ্গ কাকে বলে? যেগুলো মানুষকে সাহায্য করে, ঠিক আছে। মানুষের সামাজিক পতঙ্গ হচ্ছে, এখানে হচ্ছে সামাজিক পতঙ্গ হচ্ছে যারা দলগতভাবে বা হচ্ছে সুশৃঙ্খলভাবে নিজেদের উপনিবেশ তৈরি করে বসবাস করে, মানে একসাথে অনেকে বাস করে, তাকে আমরা বলি সামাজিক পতঙ্গ। যেমন হচ্ছে পিঁপড়ে, উইপোকা, মৌমাছি, এরা দেখবে যে একই সঙ্গে তারা অনেকজনা মিলে একসঙ্গে বসবাস করে, তাকে বলা হয় সামাজিক পতঙ্গ। ভাইরাস আমরা জানি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। পুষ্টি বেন্স দেখিনি, বেন্স কাকে বলে? বা বেন্থস। তো বেন্থস বা বেন্স কাকে বলবো আমরা? যে সামুদ্রিক জীবগোষ্ঠী জোয়ার ভাটার অন্তর্বর্তী অঞ্চলে মোটামুটি স্থিরভাবে বসবাস করে, তাদেরকে বেন্থস বলা হয়। যেমন কাঁকড়া, সি অ্যানিমন, এগুলো কোথায় আমরা দেখতে পারি? জোয়ার ভাটার যে অন্তর্বর্তী অঞ্চলটা, সেই অঞ্চলে কিন্তু মোটামুটি এরা সাধারণত সমুদ্রের পাড়ে সবসময় থাকে, স্থিরভাবে বসবাস করে, তাহলে মানে এদেরকে আমরা বলি বেন্থস। নেকটন কাকে বলে? নেকটন আমরা অনেক শুনেছি, নেকটর মানে মধু। নেকটনটা কি? নেকটন হচ্ছে মাছ, কচ্ছপ, তিমি প্রভৃতি বড় এবং সাঁতারু জলজ প্রাণীদের নেকটন বলা হয়। নেকটন তাহলে কাকে বলা হয়? মাছ, কচ্ছপ, তিমি প্রভৃতি বড় এবং সাঁতারু জলজ প্রাণীদের বলা হয় নেকটন। ইকোলজি কথাটা কোত্থেকে এসছে? একটু আগেই পড়লাম, ঐকস এবং লোগোস থেকে। ঐকস কথার অর্থ হলো বাড়ি বা গৃহ বা বাসস্থান, এই দুটো শব্দই গ্রিক শব্দ। আর লোগোস কথার অর্থ হলো জ্ঞান বা নলেজ, অর্থাৎ বাড়ি বা বাসস্থান সম্পর্কে যে নলেজ, তাকে আমরা বলবো ইকোলজি। আর জলভাগে খাদ্য শৃঙ্খলের উদাহরণ কি? ফাইটোপ্ল্যাঙ্কটন মানে হচ্ছে একদম উদ্ভিদ, প্ল্যাঙ্কটন যেটা, জু প্ল্যাঙ্কটন মানে হচ্ছে আনুবীক্ষণিক যে প্রাণী যেগুলো রয়েছে জলে ভাসমান, ছোটো মাছ এবং বড় মাছ। সাইটোলজি কাকে বলা? সাইটোলজি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় কোষের আকৃতি, কার্যকারিতা সম্পর্কে জানা যায় তাকে সাইটোলজি বলা হয়। কোষের আকৃতি এবং কার্যকারিতা সম্পর্কে জানা যায় তাকে বলা হয় সাইটোলজি। কোষের আকৃতি এবং কী জানা যায়? কার্যকারিতা। কলা বা টিস্যু কাকে বলে? বলছে যে সমস্ত কোষের উৎপত্তি এবং কাজ মূলত একই রকম বা গঠন প্রণালী ও গঠন প্রণালী অভিন্ন, মূলত কাজ হচ্ছে একরকম হবে, উৎপত্তি এবং কাজ একরকম, ও গঠন প্রণালী, যেটা গঠন প্রণালী সেটাও কিন্তু অভিন্ন হবে, একই রকম হবে, সেই রকম কোষ সমষ্টিকে একত্রে কলা বা টিস্যু বলা হয়। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। মোটামুটি ইকোলজি এবং ইকোসিস্টেম থেকে এর বাইরে কোনো কোয়েশ্চেন সত্যিই আসবে না। তো মোটামুটি এই ক্লাসটা একটু ভালো করে দেখে নিও, দরকার হলে পরীক্ষার আগের দিন আরেকবার রিভাইজ করে নিও। আশা করছি ইকোলজি থেকে কোনো রকম কোয়েশ্চেন আটকাবে না। তো পরের যে সমস্ত ভিডিওগুলো আসছে সেখানে সম্পদ, জীববৈচিত্র্য, তারপর যেমন হচ্ছে আন্তর্জাতিক চুক্তি, সেগুলোর প্রত্যেকটা একটা করে ভিডিও আসছে। তো ওগুলো দেখে নিলে আশা করি পরিবেশ থেকে সমস্ত কোয়েশ্চেন কিন্তু এখান থেকেই ক্লিয়ার হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কেমন লাগছে ক্লাস অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।